চর্চায় আমাদের আজকের অতিথি নতুন রাজনৈতিক প্রয়াস এনপি এর কেন্দ্রীয় সংগঠক, কেন্দ্রীয় কমিটির সদস্য বাকিবিল্লাহ। বাকিবিল্লাহ, চর্চায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। একটা নতুন রাজনৈতিক উদ্যোগ আবার আমাদের সামনে এলো। বিশেষত গেল 1.5 বছরে যদি দেখি, রাজনৈতিক জায়গা থেকে নতুন নতুন উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি, নানা ধরনের প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই প্রয়াসটা অন্যগুলো থেকে আলাদা কোন জায়গাটাতে? আসলে আসলে বেশ কয়েকটা দিক থেকে দেখলে আলাদা। একটা হচ্ছে যে আমরা যেই জুলাই পরবর্তী সময়ে যেই রাজনৈতিক শূন্যতা বলে একটা আমাদের সবার ভাবনার মধ্যে বা সবার চিন্তার মধ্যে আমরা শনাক্ত করেছি যে আমাদের এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে, এবং এইটার পাশাপাশি আরও নানান কিছু মিলিয়ে আরও বড়সড় রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ার একটা আশঙ্কা আমরা সবসময় দেখতেছিলাম। আর আমি যদি জুলাইয়ের আগে যাই, সেই সময়টায় আসলে আমরা এর আগের যেই অগণতান্ত্রিক সময়টা, সেটার মধ্যেও আমরা একটা গুরুতর রাজনৈতিক শূন্যতার মধ্যে ছিলাম। এখনকার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যদি খুব আলাদা করে বলি যে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেটার মধ্যে দিয়ে গণতন্ত্র, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, নানান কিছু নিয়ে আমাদের রাজনৈতিক বাসনা তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে এবং মানে বৃহত্তর জনগণের মধ্যে। সেই জায়গা থেকে যেই রাজনৈতিক উদ্যোগগুলি আমরা এর মধ্যে দেখছি, তারা আসলে সেই বাসনার সাথে সঙ্গতিপূর্ণভাবে সেই রাজনৈতিক উদ্যোগগুলি আসলে আগায় নাই, বরং উল্টা দেখছি আমরা যে এক ধরনের আরও চরম দক্ষিণপন্থী ঝোঁক, তারপরে অসহনশীলতা সমাজের মধ্যে, ঘৃণাবাদ, ট্যাগিং, এগুলির চর্চা ব্যাপকভাবে বাড়তে, এবং এর মধ্যে আমাদের যেটারে আমরা বলতেছিলাম নতুন বন্দোবস্ত, আমাদের যেই পুরানা বন্দোবস্তের যেই রাজনীতি, মানে রাজনীতির মধ্যে পেশিশক্তি, রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্র না থাকা এবং রাজনৈতিক দলগুলির সংস্কার নিয়ে কোনো আলাপ অনুপস্থিত থাকা, ফলে একটা অভ্যুত্থানের পরে আমরা যা যা কিছু হইতে দেখছি একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, রাজনীতির কেন্দ্রে, রাজনীতির মাঠে এবং প্রান্তে, সব কিছুর মধ্যেই আমাদের মনে হয়েছে যে যেই জুলাইয়ের জনতা, মানে সে আসলে একটা গণতন্ত্রের জন্যেই রাস্তায় নামছিল। আমরা মনে করছি যে গণতন্ত্রটাই একটা মূল প্রপঞ্চ, এবং একটা সহনশীল সমাজ, একটা যেটারে আমরা বলি যে যেই জায়গাগুলিতে আমাদের ক্রাইসিস হয়, যে আমাদের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জায়গাটা আমাদের নাই, তো এই জায়গাগুলি, এগুলি সবই মানুষের বাসনার অংশ, যে এইগুলি সলভ হবে। এখন কিন্তু আমরা নতুন বন্দোবস্তের নামে আসলে যেই রাজনৈতিক অ্যাকশনগুলি দেখতে পাইছি, সেগুলিতে আমাদের পুরানো বন্দোবস্তের যেই সমাধান, সেটা এগুলির মধ্যে নাই, বরং কিন্তু এই জায়গায় আমি একটু যদি ইন্টারাপ্ট করি, সেটা হলো যে আপনারা যেই মূলনীতিটা ঘোষণা করছেন, সেইখানে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সমানাধিকারের প্রসঙ্গ আছে, ন্যায় বিচারের প্রসঙ্গ আছে, এবং প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার প্রসঙ্গটা আছে। তো নতুন রাজনৈতিক দল, অর্থাৎ গেল বছরের 2025 সালের ফেব্রুয়ারিতে যেই দলটি, জুলাইয়ের সন্তানরা যেইভাবে হচ্ছে এইভাবেই সেলিব্রেট করা হয়েছিল সেই সময়টাতে, নাগরিক পার্টি, যেটা জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আত্মপ্রকাশে, সেখানেও কিন্তু হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই প্রসঙ্গগুলো কিন্তু তাদের মূলনীতির জায়গাতেও এই প্রস্তাবটাই কিন্তু আছে। তো সেই জায়গাটাতে একই জায়গাটাতে কিন্তু হচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে, তো সেই ক্ষেত্রে আপনারা আলাদা হবেন কোন জায়গা থেকে, বা মানুষ হচ্ছে আপনাদেরকে আলাদাভাবে দেখবে কি কারণে? আপনার এইখানে যেটা আসলে মানে যেই দাবিগুলি, মানে আমি যদি বলি যে এনসিপি তাকে ঘিরে যে প্রত্যাশা, সেটাতে সন্দেহাতীতভাবে এনসিপি ফেল করছে। কোথায় ফেলটা করলো? এখন যেটা হচ্ছে যে ফেল করলো ওই যেই জায়গাগুলিতে, যে নতুন যেই বাসনাটা, মানে যেইখানে যেই যখন শব্দটা আসে নতুন বন্দোবস্ত, তার মানে আমার পুরনো রাজনৈতিক যেই ফ্রেমওয়ার্ক, সেটা কাজ করতেছিল না, সেটা একটা মানে কাজ না করতে করতে একটা ফ্যাসিবাদে গিয়া পৌঁছাইছে। এখন ফ্যাসিবাদ তো ব্যক্তি শেখ হাসিনা না,
ফ্যাসিবাদ তো একটা স্ট্রাকচারাল জিনিস, যেটা আমাদের এই জায়গার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আছে, আমার সংবিধান সহ নানান কাঠামোগত ভাবে এটা এক্সিস্ট করে। এবং সেইটা আমি যদি একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান পর্ব, বাংলাদেশ পর্ব, আমরা এইখান থেকে এই স্ট্রাকচারাল জায়গা থেকে বেরোয় আসার যেই মানে রাজনৈতিক প্রক্রিয়াটা দরকার হয়, সেটা আমরা কখনো যাইতে পারি নাই। তো এখন কয়েকটা জায়গায় যেখানে আসলে যদি আমার কথা বলা হয়, আমি নিজে জুলাই আন্দোলনে ছিলাম, কিন্তু শুরু থেকেই আমি আসলে এনসিপি বা এই শক্তিটার যেই রাজনৈতিক অভিযাত্রা, সেটা নিয়ে খুব আশাবাদী ছিলাম না। এখন ন্যায় বিচার, মানবিক মর্যাদা, রাজনীতিতে সারা পৃথিবীর যেই রাজনৈতিক ধারা, এটা মানে একটা নির্দিষ্ট ব্যাকরণের মধ্যে দিয়েই ঘোরে। এখন আমি যদি বলি সেন্ট্রিস্ট, সেন্টার লেফট, সেন্টার রাইট, এখন পিওর সেন্ট্রিস্ট পার্টি বলে আসলে পৃথিবীতে কোনো পার্টি নাই। একটা সেন্টারে থাইকা সে কোনো না কোনো দিকে হেলে থাকে, ডান দিকে হেলে আছেন অথবা আপনি বাম দিকে হেলে আছেন। এখন সমস্যাটা যেটা হয়েছে, যেই সংকটগুলি আমি যেভাবে অ্যাড্রেস করতেছি, সেটার যে রেটরিক আর আমার রাজনৈতিক চর্চার মধ্যে আমি যেদিকে হেলে আছি, এইখানে শুরু থেকেই আসলে এই দ্বন্দ্বটা তৈরি হয়ে গেছে। এবং এখানে সত্যি কথা বলতে কি, যে এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা, তারা যখন নারী বিদ্বেষী বা এই ধরনের যেই রাজনৈতিক শক্তিগুলি, তাদের সাথে তাদের যে একাত্মতা এবং তাদের রাজনৈতিক ভাষ্যের মধ্যে, বয়ানের মধ্যে যেভাবে অঙ্গীভূত হয়ে যাওয়ার একটা ব্যাপার, সেটা আর কোনো ডিস্টিংশন রাখতে পারে নাই। যে তারা আসলে, আমরা তো এখানে যখন আমি সাম্যের কথা বলি, সেটা তো আমি একটা গোষ্ঠীর জন্য সাম্য বলি না, বা একটা গোষ্ঠীর মধ্যে সাম্য বলি না, সকল মানুষের কথা বলি। ন্যায় বিচারের কথা যখন বলি, সেটা সকল মানুষের কথা বলি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই জুলাইয়ের শক্তি, অন্তর্বর্তীকালীন সরকার, এটার রাজনৈতিক নেতৃত্ব, তাদের সবার হাত ধরেই আমাদের জুলাই পরবর্তী সময়ে দারুণভাবে এই জায়গায় আমি বলবো যে আমাদের পুরা জিনিসটা একটা মেজরিটারিয়ান যেই মাসেলের কালচার, এখানে এটার মধ্যে মাইনরিটি নাই, এটার মধ্যে প্রান্তিক কেউ নাই। এখানে ন্যায় বিচারেও তারা মেন করতেছে বাঙালি মুসলমান, তাও পুরুষ। সাম্যও আসলে বাঙালি মুসলমান পুরুষের জন্য। আমি যদি বলি, এই পুরা রাজনৈতিক গোষ্ঠী এবং তার যেই ভাষ্য, বয়ান এবং চর্চা, সেটার মধ্যে দিয়ে ওই জায়গাটা, ওই সম্ভাবনাটা কখনো উকিয়ে দেয় নাই। তারপরেও বাসনাটা ছিল, যে কারণে অনেক লম্বা সময় পর্যন্ত মানুষের প্রত্যাশার মধ্যে কোনো না কোনোভাবে, যেহেতু আর বিকল্প আর কোনো কিছুর এইখানে দেখে নাই, আমাদের পুরনো যেই প্রগতিশীল বা বামধারার রাজনীতি, তারাও একটা ক্ষয়িষ্ণু এবং কিছুটা ওই নতুন সময়ের দাবি মেটানোর জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করে নাই। ওই সব কিছু মিলাই সেই জায়গা থেকে এনপিএ কে আপনি কোন বর্গে, আপনি নিজেই বললেন যে মধ্যপন্থা, সেন্ট্রিস্ট, আসলে পিওর সেন্ট্রিস্ট পৃথিবীতে নাই, হয় ডানে হেলে থাকে, হয় না হলে বামে হেলে থাকে, না এর বাইরে আছে লেফট এবং রাইট। এনপিএ কে আপনি কোন বর্গে ফেলবেন সেই জায়গা থেকে? এনপিএ একটা সোশ্যাল ডেমোক্রেটিক ধাঁচের। এনপিএ আসলে তার প্রোগ্রামের মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় তৈরি করতে চায়। প্রথমত তার আইডিয়া যেটা, যে আসলে আমি যদি একটা আমার এনপিএর আগামী কয়েক মাসের খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ইকোনমিক থিসিস, এবং সেই ইকোনমিক থিসিসটা কোনো আইডিওলজির উপর বেচ করে মানে গ্রাউন্ড মোল্ড করে করার চেষ্টার চেয়ে আসলে এটা আমাদের গ্রাউন্ডের নেসেসিটি অনুযায়ী যে কোন ধরনের ইকোনমিক প্রোগ্রাম, সেটা আসলে একটা নতুন রাজনীতি বা কোন প্রোগ্রামটা এখানে ওয়ার্ক করতে পারে। আমরা ওই আমাদের একদল ক্রিয়েটিভ ইকোনমিস্ট আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন। এই চেষ্টাটা আমরা আরও কয়েক মাস আগে থেকে শুরু করছি, এবং এটা আমরা একটা নানান রকম পর্যালোচনা, গবেষণা এবং আরও এনগেজমেন্টের মধ্যে দিয়ে আমরা আমাদের এই ইকোনমিক থিসিসটা করতে চাই। আসলে ওইটাই আমাদের পলিটিক্যাল প্রোগ্রামের একটা মূল মোটো। এখন আমাদের জায়গাটা যেটা, যে আমাদের এই ইকোনমিক প্রোগ্রাম বা ঘোষণাপত্রের মধ্যে আমরা মোটা দাগে আমাদের যেই পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক হাজির করছি, সেটা দিয়ে আমাদেরকে কেউ যদি সোশ্যাল ডেমোক্রেটিক হিসেবে চেনে বা একভাবে সোশ্যাল ডেমোক্রেটিক একটা
প্রোগ্রামে আমরা নেয়ার চেষ্টা করতেছি, আমরা ওইভাবেই আসলে নিজেদের পরিচয়টা পরিচয় করতেছি, কিন্তু আমি আগাম কোনো কিছু পরিচয়ের চেয়ে আমি কাজের আমার মধ্য দিয়ে। কাজের মধ্যে দিয়ে আমি যেই প্রোগ্রামটা তৈরি করব, পলিটিক্যাল প্রোগ্রাম এবং ইকোনমিক থিসিস, সেটার মধ্যে দিয়ে আমাকে কিভাবে চেনা যাবে সেটাই আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আপনি আলাপের মধ্যে যে ফ্যাসিবাদ আসলে ব্যক্তিতে থাকে না, কাঠামোগত জায়গায় থাকে, এই প্রসঙ্গটা আপনি আনলেন। তো ফ্যাসিবাদের এই কাঠামো ভেঙে দেওয়ার জন্য বা এইটার জায়গা থেকে তো আসলে হচ্ছে ওই সংস্কার কমিশনগুলো হয়েছিল, বা এই সংস্কার কমিশনগুলোকে এক টেবিলে নিয়ে এসে জাতীয় ঐকমত্য গঠনের জন্য হচ্ছে ঐকমত্য কমিশনটা হলো। ফাইনালি একটা জুলাই সনদের একটা প্রস্তাব, খসড়া প্রস্তাব, যেটা চূড়ান্ত হলো এবং এটার উপরে গণভোট হবে। তো সেটা তো হয়েই যাচ্ছে, মানে ফ্যাসিবাদের, আমি যদি বলি যে জুলাই সনদের যেই ওপরে যে গণভোটটা হতে যাচ্ছে, সেই গণভোটের মধ্য দিয়ে তো সেক্ষেত্রে ওই কাঠামো ভেঙে দেওয়ার কাজটা তো হচ্ছে। তাহলে জুলাই সনদের বাইরে, মানে জুলাই সনদের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি, বা এই প্ল্যাটফর্মে এনপিআর প্ল্যাটফর্মের হচ্ছে দৃষ্টিভঙ্গিটা কি? জুলাই সনদের বিষয়ে যেটা প্রথমত যেই এ, অন্তর্ভুক্তিমূলক যেই জায়গা, এখানে আমরা মনে করি যে একটা রাজনৈতিক ঐক্য ছিল বা একটা রাজনৈতিক ঐক্যের প্রচেষ্টা ছিল, কিন্তু যেইটাকে আমরা আসলে অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করতে পারি, এখানে শুরু থেকেই যেটা আমি বলতেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নানান রকম রাজনৈতিক পক্ষগুলি, এই তাদের যেই পলিটিক্যাল অ্যাকশন এবং রেটরিকের মধ্যে এটা সেই অন্তর্ভুক্তিমূলক ব্যাপারটা ছিল না। এখন কাঠামোগত জায়গায় এটা আসলে অলরেডি নানান পক্ষ নানানভাবে দেখতেছে, এটার অনেকগুলি সীমাবদ্ধতার জায়গা আছে, এবং এই পরিসরে আসলে জুলাই সনদ নিয়ে একটু বিস্তর ক্রিটিক্যাল আলাপ হয়তো আমরা আজকের এই আলাপে করতে পারবো না, বা এইটা এখন একটু পলিটিক্যাল স্ট্যান্ডের সাথেও রিলেটেড হয়ে গেছে, যেহেতু আমরা এখন একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছি। তো এই জায়গাগুলিতে আমাদের নানান ধরনের মানে স্ট্যান্ড, যেটা একটু আমরা জুলাই সনদের ব্যাপারে আমাদের মানে পর্যালোচনায় যেটা আসলে আমাদের ঘোষণাপত্রের মধ্যে দিয়েও বোঝা যাবে যে আমাদের একটা ক্রিটিক্যাল স্ট্যান্ড আছে। আবার আমরা মনে করি যে যেই প্রক্রিয়াটা শুরু হয়েছিল এই সংস্কার ঐকমত্য কমিশন, এই প্রক্রিয়ার মধ্যে একটা আসলে সমাধানের রূপরেখাও ছিল, কিন্তু এখানে আমাদের যদি আমরা আইডেন্টিফাই করি আসলে রাজনৈতিক শুভবোধ বা পলিটিক্যাল উইলের জায়গায় একটা যেটা ছিল যে এখানে আমরা একটু ল্যাক অফ অনেস্টি নানানভাবে কাজ করছে বলে আমরা মনে করছি। এই এই জায়গাটাতে আপনাদের ঘোষণাপত্রে যেই প্রসঙ্গগুলো আছে, যেমন সংবিধান সংস্কারের প্রসঙ্গটি আছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে ৭ম অনুচ্ছেদের কথা বলছেন যে জনগণ মালিক, এবং সেইটাকেই হচ্ছে অ্যাড্রেস করতে হবে। এই প্রসঙ্গটাই আসলে ৭ম অনুচ্ছেদে আসলে এনশিওর করা হয়েছে। তো এই যে ৭ম অনুচ্ছেদের জায়গা, ৭ম অনুচ্ছেদ তো তাহলে হচ্ছে জুলাই সনদটা তো শেষ পর্যন্ত গণভোটে যাচ্ছে, অর্থাৎ জনগণ তো একটা সে দিচ্ছে যে সে এটা অ্যাকসেপ্ট করছে নাকি করছে না, যেটা জাতীয় নির্বাচনের সঙ্গে হবে আসলে। তো সেটার মধ্য দিয়ে কি জনগণ তার মালিকানার একটা ঘোষণা দিচ্ছে না? একভাবে দিচ্ছে, কিন্তু যেটা আমি বলতেছি যে এখানে কিছু ট্রিকি পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখানে কিরকম সেটা, মানে আমি হ্যাঁ, জাস্ট এক দুই বাক্যে যদি পাওয়া যায় এই জিনিসটা। এখানে কিছু ট্রিকি, যেমন রাজনৈতিক ঐক্যমতের যেই ব্যাপারটায়, রাজনৈতিক ঐক্যমতের ব্যাপারটায় এখানে এক ধরনের পক্ষপাতিত্ব এবং বিশেষ করে কিছু হাইড অ্যান্ড সিকের ব্যাপার, যে আচ্ছা কতটুকু আমরা ঐক্যমত হচ্ছি সেই জায়গায় আসলে যেটা হয়েছে যে নোট অফ ডিসেন্ট আছে প্রচুর, নোট অফ ডিসেন্ট আছে প্রচুর, এবং সেইখানে বিশেষ করে যদি ব্যাপারটা হয়েছে যে যদি আমি সেটেলমেন্টের আলাপে দেখি, সেটেলমেন্টের আলাপে এই মুহূর্তে অনেকের মাথায় খুব পরিষ্কার না যে আসলে এই দলটা এই জিনিসটারে কিভাবে নিতেছে এক্স্যাক্টলি। মানে এখনো পর্যন্ত আসলে কেউ খুব পরিষ্কার বলতে পারে না যে বিএনপি কি হা ভোটের ক্যাম্পেইন করতেছে না ভোটের ক্যাম্পেইন করতেছে। এই জায়গায় রিসেন্ট আমি এখানে এই আলাপের মাঝখানে একটা রিসেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিশেষত ব্যাপকভাবে এবং বিভিন্ন মিডিয়াতেও যে এটা নিউজও হয়েছে, এটা নিয়ে মতামত ছাপা হয়েছে, সেটা হলো যে গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার নিজেই হচ্ছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, এই সমালোচনাটা আছে। তো আবার বিএনপির কথা আপনি বললেন যে বিএনপি আসলে হ্যাঁ ক্যাম্পেইন করছে নাকি না এর ক্যাম্পেইন করছে। বিএনপির কিন্তু সর্বোচ্চ সংখ্যক নোট অফ ডিসেন্ট বিএনপির। তো
সেই জায়গা থেকে এই যে এটা তো তারা নিতেই পারে, পার্টি পজিশন থেকে তো তারা একটা পজিশন নিতে পারে। আলোচনাটা হচ্ছে সরকার কি নিতে পারে কিনা, এটা এই পয়েন্টে খুবই ট্রিকি একটা জায়গায় আসলে আছে। আপনি আসলে যেটা যেটা হচ্ছে বলছিলেন। যে এই আলাপটার জটিলতার জায়গা হচ্ছে পলিটিক্যাল জটিলতা। এখানে যদি আমি পুরা জিনিসটারে যদি আমি পলিটিক্সটারে মাইনাস করে কথার কথা একটা একাডেমিক পেপারে আমি যেভাবে পর্যালোচনা করি সেইভাবে দেখতাম, আমি তেমন কোনো জটিলতা পাইতাম না। হুম কিন্তু এখানে একটা পলিটিক্যাল জটিলতা আছে। পলিটিক্যাল জটিলতা আছে কেন? কারণ মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচন কি হবে, জুলাই সনদের হ্যাঁ না ভোটের সাথে এর কোনো ওরকম কোনো সম্পর্ক বা জটিলতা ক্রিয়েট হবে কি না। আমি বলতেছি যে কিছু জায়গা একটু এটারে কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক একটু টেনশন এবং একটু ধোঁয়াশা এটার সাথে যুক্ত হয়ে আছে। ওই জায়গা ছাড়া আমি যদি শুধুমাত্র টেক্সট এবং শুধুমাত্র কাঠামোগত জায়গা থেকে দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই আসলে এইটার মধ্যে ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরোয় আসার চেষ্টা এবং আয়োজনটা এইটার মধ্যে আছে। কিন্তু এই আয়োজনটার প্রতি কথার কথা যে আমি খুব সুন্দর একটা আয়োজন দেখতেছি। এখন কি সুন্দর আয়োজনের মধ্যে অনেক দারুণ আমারে কেউ একটা ড্রিঙ্কস দিয়ে গেল রু আফজা, এখন ওটার মধ্যে বিষ মেশানো আছে কি না। আমি বলতেছি যে এই জায়গাগুলি পলিটিক্যালি কমেন্ট করা একটু আসলে এই জায়গায় একটু এই নানান রকম জটিলতা তৈরি হয়েছে। এবং সেই জটিলতাগুলির ক্ষেত্রে সবাই আসলে এখন পর্যন্ত সোফার জিনিসগুলি নিয়ে নানান ধরনের বোঝাপড়া, এবং সেই বোঝাপড়াগুলিও নানান ধরনের আসলে বিহাইন্ড দ্য সিন জিনিসের সাথে বোঝাপড়া সম্পর্কিত। এই কারণে আলাপটাই আসলে একভাবে একটু পলিটিক্যাল কমেন্ট করাই একটু অস্বস্তিকর, কারণ এই পুরা জিনিসের সাথে এক ধরনের ট্রাস্টের অভাব যেটা, এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত কমিশন, সংস্কার কমিশন কোথাও না কোথাও কোনো না কোনো কারণে এক ধরনের আস্থা এবং বিশ্বাসের সংকট এই জায়গায় তৈরি হয়ে আছে। আমার মনে হয় যে সেই জায়গাটা মানে অতিক্রম করা এখনো অসম্ভব সেটা আমি মনে করি না, কিন্তু কোনো না কোনো কারণে এই জায়গাগুলি একটু মানে একটু ধোঁয়াশার মতো আছে। আচ্ছা, আপনারা যেই এনপি এর তরফ থেকে যে ঘোষণা বা যেটা, সেখানে হচ্ছে ইকোনমিক জায়গাটাতে হচ্ছে অন্তর্ভুক্ত, এবং হচ্ছে মজুরি প্রসঙ্গ এসেছে, কৃষি নির্ভর অর্থনীতির প্রসঙ্গ এসেছে, শ্রমিকদের ন্যায্য মজুরির প্রসঙ্গ এসেছে, এই যাবতীয়, এবং প্রবাসে যারা আছেন তাদের যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা বা তাদেরকে একটা হচ্ছে কাইন্ড অফ, এটা এক অর্থে সত্যও বটে যে প্রত্যেকটি সরকারই আসলে রেমিটেন্সের যেই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা ডিক্লেয়ার করে এবং এটা দেখায় যে দেখো আমার কত অর্জন। তো ওই জায়গাটাতে যে তাদের যে সুযোগ বা তাদের যেই পাওনা, তাদের যে সুবিধা, নাগরিক অধিকারের জায়গা থেকে সেই বিষয়গুলো আপনারা বলেছেন। পাশাপাশি একটা প্রসঙ্গ এসেছে যে পরনির্ভরশীলতা থেকে অর্থনীতিকে মুক্ত করার প্রসঙ্গটা এসেছে। পরনির্ভরশীলতা বলতে আসলে কোনটা, যে এটা কি বিদেশি বিনিয়োগ কেন্দ্রিক, আমদানি নির্ভরতা কেন্দ্রিক, মানে কোন অর্থে পরনির্ভরশীলতা? এখানে আসলে জাতীয় সক্ষমতা মানে বাড়ানোর। এখন বিদেশি বিনিয়োগ, অনেক ধরনের বিদেশি বিনিয়োগ আছে। এখন কোনো ক্ষেত্রে হইতে পারে যে কোনো বিদেশি বিনিয়োগ সেটা আসলে আমাদের জাতীয় সক্ষমতা এবং একটা, আমি যদি আমাদের অর্থনৈতিক স্বার্থ এবং লং রানের স্বার্থ এই জায়গা থেকে দেখি, কোনো কোনো বিদেশি বিনিয়োগ আমার জন্য আকর্ষণীয় হইতে পারে। আবার আমি যদি উদাহরণ দেই যে কথার কথা যে রামপাল যেই পাওয়ার প্ল্যান্ট, এবং সেটার ক্ষেত্রে কিছু বিদেশি বিনিয়োগ, কিছু ভারতীয় বিনিয়োগ ওইটার মধ্যে যুক্ত ছিল। তো ওই ধরনের বিদেশি বিনিয়োগ আমাদের জন্য লাভজনক না। এখন সেইটার ক্ষেত্রে যে, কিন্তু সবসময় আমরা দেখছি যে যখন বিদেশি বিনিয়োগের কোনো চুক্তি হয় সেই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে যে জাতীয় স্বার্থের প্রসঙ্গটা, জাতীয় সক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গটা এবং এক্সপার্টদের প্রপার যুক্ত করার যেই আলাপটা, সেই জায়গায় অস্বচ্ছতা থাকে। কারণ এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের বিনিয়োগ চুক্তি বা নানান কিছুর ক্ষেত্রে কোনো কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর
ইন্টারেস্টের প্রসঙ্গ থাকে এবং তারা জাতীয় স্বার্থের প্রশ্নটারে ব্যক্তিগত ইন্টারেস্টের কারণে জলাঞ্জলি দেন। এইখানে আমাদের যে কোনো অর্থে মানে কথার কথা যে এই ক্ষেত্রে তো একটা হলো যে এটা তো যে অনেক দিন ধরেই এই আলাপটা আছে আসলে, যে এখন এই ক্ষেত্রে সরকারগুলো তো প্রতিবার, এবারও আমরা শুনেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা তো আমরা যেটা শুনেছি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এই ধরনের এফডিআই এর ক্ষেত্রে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে এই টাইপের একটা এগ্রিমেন্ট থাকে। তো সেই এগ্রিমেন্টের কারণে তারা তাদের আত্মপক্ষ সমর্থনের জায়গা থেকে বলছে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকার কারণে আমরা এটা প্রকাশ করতে পারি না। তো এই যে জায়গাটা, এখন যদি এই এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যদি থেকেই থাকে, তাহলে সে আসলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আমার দরকার, আসলে কিছু কিছু ক্ষেত্রে তো প্রয়োজনও। তো সেইটা তাহলে ওই এগ্রিমেন্ট যদি এটার সাথে জুড়ি গাড়ির মতো লেগে যায়, তাহলে গভর্নমেন্টগুলো করবেটা কি? গভর্নমেন্টের এখানে যে কোনো এগ্রিমেন্ট মানে যে কোনো ফ্রেমওয়ার্ক পৃথিবীর সব দেশগুলিরই আমরা দেখি যে সেগুলি আসলে তার রিভিউ করার কোনো না কোনো প্রক্রিয়া থাকে। কিন্তু আমরা যখন দেখি যে আমাদের এনার্জি নিয়ে পিএসসি চুক্তি ছিল, বাংলাদেশ গভর্নমেন্ট আচ্ছা পিএসসি চুক্তি মনে হয় যে রিভিউ করার কোনো অপশন নাই, এটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত, এইভাবে ধরেই আলাপটা করে। তো আমরা মনে করি যে মানে এই ধরনের যে কোনো জিনিস, যে কোনো চুক্তি, যে কোনো ক্লজ, যে কোনো কিছু, সেটা আসলে আমার জাতীয় স্বার্থ এটার সাথে সম্পর্কিতভাবে বিদেশি বিনিয়োগ দরকার আমাদের, মানে এটা কখনো আমাদের দরকার না, কিন্তু তারপরেও যে বিদেশি বিনিয়োগের যেই জরুরত বা প্রয়োজনীয়তা, এটা সব সময় একটু ওভার ভ্যালুড করে দেখানোর প্রবণতা থাকে। এখানে ভেস্টেড ইন্টারেস্ট থাকে নানান গোষ্ঠীর। কিন্তু আমার যে কোনো কিছুর ক্ষেত্রেই জাতীয় সক্ষমতা, আমার তো মানে অনন্তকাল তো আর আসলে আমার বিদেশি বিনিয়োগ আসবে, আমার ডলার ঢুকবে, ডলারের ক্রাইসিস সমাধান হবে, সেইটার বেস করে আমার ইকোনমি চলবে না। একভাবে তো আমার কোনো টেকসই একটা ব্যবস্থার দিকে যাইতে হবে। সুতরাং ওইটা মাথায় রাখলে আমার ধারণা যদি এইটা হয় যে অর্থনীতিবিদরা, এক্সপার্টরা যারা, তারা যদি এই জায়গায় আস্থা করতে পারে এবং মানুষ যদি আস্থা করতে পারে, এখানে রাজনীতিবিদদের উপর আস্থা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেশের অভ্যন্তরে কর কাঠামোর ক্ষেত্রে প্রোগ্রেসিভ ট্যাক্সের কথা ঘোষণাপত্রে একটা উল্লেখ আছে। তো সেই জায়গায় হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, এইটা কি সেই মানে একটা আমরা দেখি যে কল্যাণ রাষ্ট্রগুলো, কল্যাণ রাষ্ট্র হিসেবে স্বীকৃত এখন যে নর্ডিক কান্ট্রিগুলো, সেই জায়গায় এক ধরনের ট্যাক্সেশনের কাঠামো আমরা দেখি। আরেকটাও হচ্ছে ব্রিটেন বা ইউএস এর এক ধরনের কাঠামো আমরা দেখি। দুই রকমের এক ধরনের কাঠামো। নর্ডিকগুলোর ক্ষেত্রে যেই হাই ইনকাম হাই ট্যাক্স, এরকম একটা ক্যালকুলেশন আছে। এই প্রোগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আসলে মানে প্রকল্পটা কি, মানে প্রস্তাবের জায়গাটা কি থাকছে? এই জায়গাগুলি আসলে আমাদের এই আমাদের থিসিসটার বেজের ক্ষেত্রে অনেক ধরনের জিনিস, মানে সেগুলি আমরা নতুন ধরনের একটু এক্সপেরিমেন্টাল আইডিয়া এবং এইটারে আমরা যেদিকে করব, এটা আমাদের এই ধরনের হয়তো আরও নানান ধরনের আইডিয়া এবং প্রস্তাবনা আসতে পারে। এবং এটা একটা পুরনো জিনিস যে আমরা এর আগে যেমন আমি আমার অন্য পলিটিক্যাল সংগঠন যখন করতাম, তখন আমরা শিক্ষাক্ষেত্রে এরকম কিছু এক্সপেরিমেন্টাল জিনিস ভাবছি এবং একবার আমরা দাবি করছিলাম যে মানে বাড়তি আয়ের লোকজন শিক্ষা কর বলে একটা কর দেবে, যেটা আসলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে অ্যাপ্রোচটা যদি আসলে কল্যাণমুখী হয়, মানে আমাদের ক্ষেত্রে আমরা এক্স্যাক্ট তো আসলে এইটা প্রপার আইডিয়াটা কি করব, কোন ধরনের প্রপোজাল করব, মানে কত আয়ের সীমা হইলে বা কোন, মানে ওগুলি কাঠামোগত জায়গা, কিন্তু এগুলি হয়তো এইরকম একটু এই ধরনের আইডিয়া থেকেই যে বেশি আয়ের যাদের যত আয় করবে সেটা হয়তো হেলথ বাজেটের ক্ষেত্রে, এডুকেশন বাজেটের ক্ষেত্রে, এখানে আমরা হয়তো বা ভর্তুকি খাত যেগুলি কৃষি, হেলথ, এডুকেশন, এই জায়গাগুলিতে এই ধরনের ট্যাক্সেশন করা যাইতে পারে। এই জায়গাটাতে আমি আরেকটা খুবই মানে রেগুলার এখনো যে ডিবেটটা হয় আসলে, বিশেষত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, এদের মধ্যে যেই এক ধরনের দ্বন্দ্বমুখর একটা পরিস্থিতি যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে
ওয়ার্ল্ড এক মেরু থেকে বহু মেরুর দিকে যাচ্ছে, বা আগামীতে হয়তো এটাই মূল দ্বন্দ্ব, এবং এই বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এটা একটা বড় ড্রাইভিং ফোর্স হিসেবে সামনে আসতে পারে। তো সেক্ষেত্রে যে কাঠামোটা তো হচ্ছে চীনের ক্ষেত্রে এক দেশ দুই নীতি এক ধরনের কাঠামো আছে, রাশিয়ার টোটালি পুঁজিতান্ত্রিক একটা কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু তার এক ধরনের সোভিয়েত আকাঙ্ক্ষার দিকে এক ধরনের নজর তার হয়তো আছে, মানে এটা পরিষ্কার না, কিন্তু সে যেহেতু হচ্ছে তার ল্যান্ড বর্ডারটাকে এক্সপানশনের দিকে সে ওই রুটটা ধরে আগাচ্ছে, সেই কারণে এটা ধারণা করা হয়। তো সেই জায়গায় এই যে এনপিএ যেই ইকোনমিক প্রপোজাল, সেটা প্রোগ্রেসিভ ট্যাক্স, যেটা আমরা যতটুকু আলাপের মধ্য দিয়ে বোঝা গেল যে এক ধরনের প্রোগ্রেশনের মধ্য দিয়ে হায়ার ইনকাম হায়ার ট্যাক্স, এই ফর্মেটে হয়তো এক ধরনের প্রস্তাব আছে। আরেকটা হচ্ছে পরনির্ভরশীলতা কাটিয়ে জাতীয় সক্ষমতা বাড়ানো, এবং সেটা তো আলটিমেটলি এক ধরনের বাণিজ্যিক বিযুক্তি কিনা। বাণিজ্যিক বিযুক্তি এই অর্থে যে এফডিআই আসলে হচ্ছে, আমি যখন বেছে নেওয়ার প্রসঙ্গ আসবে, আমার কাছে 10টা প্রস্তাব আসলো, আমার জাতীয় সক্ষমতার সাথে যায়, এরকম আমি 3টা নিলাম, বাকি 7টাকে আমি রিজেক্ট করলাম। এই ফরম্যাটে হলে এফডিআই প্রপোজালও আসলে ক্রোনোলজিক্যালি হয়তো কমতে পারে, প্রস্তাবগুলোর সংখ্যাই কমে যেতে পারে। তো সেক্ষেত্রে যেই ওপেন মার্কেট ইকোনমির বাইরে আসলে একটা প্যারালাল প্রিভিয়াস যে কাঠামো সোভিয়েত জমানায় ছিল বা কমিউনিস্ট রাষ্ট্রগুলো যেভাবে হচ্ছে প্রস্তাব করেছে, সেই রকম কোনো কাঠামোর দিকের যাত্রা বলবো কিনা এটাকে, বা প্রস্তাব বলবো কিনা? আমার মনে হয় না। আসলে পুরনো অভিজ্ঞতাগুলি, মানে যেমন আমি যদি ওই আলাপে যাই যে মানে পুতিনের রাশিয়া, মানে তার এখনকার অনেকগুলি অ্যাকশন কি আসলে সোভিয়েত মুখী কিনা, মানে যদি আমি বিচার করি, আমি আসলে ওটা এক ধরনের ডিফারেন্ট ফরম্যাটে অ্যান্টি সোভিয়েতই বলবো। শুধুমাত্র কর্তৃত্ববাদ, যেহেতু একটা কর্তৃত্ববাদী মানে আগের সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত, যেই সমাজতান্ত্রিক বলয়, সেটারও ওই এক ধরনের ওই যে কর্তৃত্ববাদী সেন্ট্রালাইজ পাওয়ারের ব্যাপার ছিল। পুতিনের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওইটার মধ্যে থেকে শুধু সেন্ট্রালাইজ পাওয়ার এবং এক ধরনের অথরিটারিয়ান যেই রুল, সেইটার ক্ষেত্রেই তার মাথায় আসলে সোভিয়েত মডেল আছে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে নাই। বাকিটা এক্সপানশন। যদি আমি বলি, যদি মানে আলিগার্কির অর্থে বলি, পুঁজিবাদের সোশ্যাল সেফটি নেটের হিসেবে বলি, তাইলে ইউরোপের বেশিরভাগ দেশগুলির চেয়ে রাশিয়ার পুঁজিবাদ আরও খারাপ চরিত্রের পুঁজিবাদ। বা আমি যদি চীনের সাথে তুলনা করি, চীনের এটারে যদি আমি রাষ্ট্রীয় পুঁজিবাদ বলি, যে কোনো কিছুর তুলনায় রাশিয়ার ক্যাপিটালিজমের চরিত্র অনেক বেশি খারাপ। সুতরাং শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রীকরণের বৈশিষ্ট্যগত জায়গায় মিল রাইখা, তো এই আলাপটা আমি কেন করলাম প্রথমে, যে আমি মনে করি না যে আসলে এই সামনের দিনে আমরা যেই ক্রিটিক্যাল জিনিসগুলির সলিউশনের মধ্যে দিয়ে আসলে এই আমাদের জাতীয় সক্ষমতা বলি বা একটা ইকোনমিক স্বনির্ভরতা বলি, এবং এখানে এমপ্লয়মেন্টের ক্রাইসিস থেকে শুরু করে অন্যান্য যেসব জিনিস থাকবে সেগুলি ডিল করার কোনো মেকানিজম বলি, সেগুলি আসলে নতুনতর পরিস্থিতির মধ্যে দিয়ে ক্রিয়েট করতে হবে। আমি মানে পুরনো আইডিয়াগুলির মধ্যে এগুলির সমাধান পাওয়া যাবে সেটার মনে হয় না যে আমি ওরকম কোনো নমুনা দেখতেছি। কিন্তু সামনের সমাধান কেমন হবে সেটা এক্স্যাক্টলি আসলে আমরা এই মুহূর্তে মানে প্রত্যেকটা জিনিস আন্দাজও করতে পারি না। আমরা হয়তো কিছু পারসেপশনের মধ্যে দিয়ে এবং কিছু অভিজ্ঞতা এবং এক্সপার্ট এক জায়গায় করে এই জায়গাগুলি আমরা সলিউশন করব, এরকম একটা অ্যাপ্রোচ বা এরকম একটা উইল আমাদের আছে। কিন্তু আমার মনে হয় না যে যে খুব নিয়ন্ত্রিত ধরনের, এবং যেটার মধ্যে দিয়ে আসলে কর্তৃত্ববাদ বা নিয়ন্ত্রিত এক ধরনের, যেটার আমি কি বলবো, যে মত প্রকাশ থেকে শুরু করে অন্য জিনিসগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের দরকার পড়ে, এই ধরনের শাসন ব্যবস্থার মডেল মানে পৃথিবীতে এখন এক ধরনের উগ্র ডানপন্থার রাইজের মধ্যে এই ধরনের শাসন ব্যবস্থার একটা মডেল এবং ফিউচার আরও এর মধ্যে দিয়ে আমাদের যাইতে হইতে পারে, এরকম একটা পৃথিবীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমাদের আসলে এটারে রিভার্স করারই প্ল্যান, যে আমরা যে ক্রিয়েটিভ সলিউশনের মধ্যে যাইতে চাই সেটা আসলে মানুষের মত এবং তার স্বাধীন যেই মর্যাদা
সেটারে আরও মুক্ত করার মধ্যে দিয়েই। কিন্তু সেইটারে মুক্ত করার যেই অ্যাপ্রোচটা আবার নিউলিবারেল পুঁজির আছে, এবং সেটার মধ্যে দিয়ে সে আসলে একটা চরম মানে এক্সপ্লয়টেশন এবং আরও বেশি বৈষম্য সেটা তৈরি করতেছে। এই পুঁজির এই চরিত্রটার বিরুদ্ধেই দাঁড়ানো, বিশেষ করে নিউলিবারেল ক্যাপিটালের এই চরিত্র, আলিগার্কি এবং এইগুলির বিরুদ্ধে দাঁড়ায়, কিন্তু একটা মুক্ত এবং ওটারে কি বলবো, যে এগুলিরে আমরা আসলে আমাদের ডিজায়ারের জায়গা থেকে বলতেছি, কিন্তু ব্যাপারটা যে এটার কোনো খুব যেটা যেমন পলিটিক্যাল সলিউশনের জায়গা থেকে দেখি, যে পলিটিক্যাল সলিউশন তো একটা পুরনো ব্যাকরণের মধ্যেই এখনও আছে। কিন্তু আমার মনে হয় যে সারা পৃথিবীতেই একই সাথে এটা এমন ঘটনা ঘটতেছে, সেটার মধ্যে নানানভাবে সংঘাত যেইভাবে অনিবার্য হয়ে আসতেছে, পৃথিবীতে একটা ওলটপালট হবে এবং নানান ধরনের নিরীক্ষা হবে। আমরা বাংলাদেশের কনটেক্সটে আমাদের এই কনটেক্সটে যারা প্রপার এক্সপার্ট আছেন, আমরা আমাদের মতো করে একটা ক্রিয়েটিভ সলিউশন এটা খোঁজার চেষ্টা করব। এটাই আমাদের পলিটিক্যাল জার্নি। আমি জানি যে রাজনৈতিক জায়গা, ইকোনমিক প্রশ্ন, নানান জায়গায় নানান ধরনের প্রবলেম সলিউশন করার দরকার হবে, এবং পুরনো যেটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ আসলে খুব আইডিয়ালিস্টিক জায়গা থেকে এটারে দেখা হয়, এবং প্রবলেম সলিউশনের জায়গা থেকে বরং এক ধরনের দূরে সরে যাওয়া, এবং সলিউশনের প্রশ্ন আসলেই মনে হয় যে আমার আইডিয়া ভেঙে পড়তেছে। আমরা ওই জায়গাটা থেকে বাইরে হতে চাইতেছি, মানে রিজিড কোনো জায়গায় কোনো জায়গায় থাকতে চাইতেছি না। কিন্তু আমাদের একটা মূল জায়গা হচ্ছে যে আসলে আমাদের এই জায়গায় সকল মানুষ, নট দ্যাট সংখ্যাগরিষ্ঠ, সকল মানুষ। আপনারা ইতে ঘোষণায় পরিষ্কারভাবে বলেছেন যে এক জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সকল অর্থেই সকল মানুষকে সংযুক্ত করা এবং তার অধিকার নিয়ে। এবং সেইখানে মুখ্য প্রশ্ন যেটা, আমরা মনে করি না যে আমাদের সকল মানুষ এইখানে একটা ইকোনমিক সলভেন্সি এবং তার ব্যক্তিগত মর্যাদা, এই দুইটার যে জন্য প্রপার রিসোর্স আমাদের নাই তা কিন্তু না। আমরা মনে করি যে আমাদের রিসোর্স ম্যানেজমেন্টটা এবং জাতীয় সক্ষমতা, রিসোর্স ম্যানেজমেন্ট আর জাতীয় সক্ষমতার সাথে যুক্ত। একটা হচ্ছে যে আমরা আমাদের রিসোর্সের মালিকানা আসলে একটা ছোট গোষ্ঠীর হাতে থেকে যাচ্ছে, এবং সেই কারণে আমার এন্টায়ার যে রিসোর্স, ওইটা ম্যানেজমেন্টের যে সক্ষমতা বিল্ড আপ, সেইটা বরং একটা এন্টি অ্যাকশনই আমাদের এখানে স্বাধীনতার আগে পাকিস্তান পর্বে আর কলোনিয়াল পর্বে তো কাজই ছিল যে এক্সপ্লয়টেশন এবং লুণ্ঠন। তো ওই জায়গাটা যে আমার মনে হয় যে একটা এখন সারা দেশে এরকম একটা উইলফুল ইয়াংরা আছে, যাদের ক্যাপাসিটি আছে এবং এই সক্ষমতা, রিসোর্স ম্যানেজমেন্ট, এটার মধ্যে দিয়ে আমাদের এই মৌলিক ক্রাইসিসগুলির সলভ, সেটার জন্য আসলে ওই যে পলিটিক্যাল সলিউশনের জায়গা, যে অ্যাটলিস্ট রাজনীতি এবং ক্ষমতার কেন্দ্র এটার বাধা হয়ে দাঁড়াবে না। আমাদের কাজ হচ্ছে যে ক্ষমতা, এই যে জটিল জায়গাটা, যে কেন্দ্র, যে আসলে মানুষের বাধা হয়ে দাঁড়ায়, এই কেন্দ্রটা মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা আমাদের এখানকার সকল মানুষের। এবং সেটা তো আর বললেই হয়ে যাবে না, সেটার জন্য আমাদের এখন সবচেয়ে যে ক্রিয়েটিভ ইয়াঙ্গার জেনারেশন, মানে আমাদের জেনারেশনও আসলে এই কাজটার জন্য আর যোগ্য না। আমরা পুরনো চিন্তাভাবনা এবং আমরা ওই পুরনো লিগাসির মানুষ, এই কারণে মনে হয়েছে যে এই ইয়াং গ্রুপের সামনে রাইখা আমাদের এই জার্নিটা করতে হবে। এদের হাতে, এরা ট্রাই করলে এই সলিউশনগুলি সামনে আমরা পাবো। তাহলে আমি একদম শেষ দিকে, যে এই যে রাজনৈতিক প্রয়াস বলছেন, কেন রাজনৈতিক দল বলছেন না? দল হইতে গেলে আসলে যেই জিনিসগুলি লাগে, মানে একটা রাজনৈতিক দল হয়ে ওঠার ব্যাপার থাকে। তো আমরা আমাদের পলিটিক্যাল উইলটা তৈরি হয়েছে যে আমরা একটা রাজনৈতিক দল হয়ে উঠব, এবং সেই জায়গায় আমরা টের পাচ্ছি যে এটাকে ঘিরে মানুষের আগ্রহ আছে, আশাতীত, মানে এতটা আগ্রহ আছে আমরা ভাবি নাই। আমরা ভাবছি যে আগ্রহটা আমরা তৈরি করব, কিন্তু আমরা দেখতেছি যে অসংখ্য মানুষের অনেক আগ্রহ আছে, ডিজায়ার আছে, এবং এটাকে ঘিরে প্রত্যাশা আছে। তো আমরা মনে করি যে খুব দ্রুতই আসলে আমাদের পার্টি ফরমেশনের দিকে আমরা যাইতে পারবো। কিন্তু তার জন্য মানে এখানে যেটা হয়েছে যে আমরা যখন আগের পলিটিক্যাল ফেইলর নিয়ে আলাপ করছি, তখন তার মধ্যে একটা বড় বৈশিষ্ট্য যদি আমরা আইডেন্টিফাই করি, রাজনৈতিক প্রস্তুতি। না, আমার এই প্রশ্নটার একটা ব্যাকগ্রাউন্ড আছে।
হ্যাঁ, প্রশ্নটা ব্যাকগ্রাউন্ড হলো আমরা গণসংহতি আন্দোলন দেখেছি জোনায়েদ সাকির নেতৃত্বাধীন। সেটা দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলন হিসেবে একটা প্ল্যাটফর্মের মতো ছিল, পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু অনেক পরে আত্মপ্রকাশ করলো। রাষ্ট্র সংস্কার আন্দোলনটা আমরা দেখলাম হাসনাত কাইয়ুম নেতৃত্বাধীন, তিনি হচ্ছে সেইটার ক্ষেত্রেও আমরা দেখলাম যে একটা জার্নি করে তারপর হচ্ছে সেটা। এখন এই এনপিএর ক্ষেত্রেও জার্নিটা কি এতটাই লম্বা হবে, নাকি হচ্ছে আমরা খুব সহসাই এটাকে দল হিসেবে আত্মপ্রকাশ করার একটা আমরা সম্ভাবনা আছে? আমরা খুব মানে আমরা একটা অন্তত 6 মাস আমরা মনে করতেছি যে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া। ইকোনমিক থিসিসটা রেডি হইতেই 6 মাস লাগবে, কারণ এটারে আমরা শুধুমাত্র আইডিয়ালি প্রডিউস করতে চাই না, কারণ এটার জন্য মানে কিছু এক্সপেরিমেন্ট এবং মানে কিছু ইন্টারাকশন, এক্সপেরিমেন্ট বলতে কি মানে মাঠ পর্যায়ের কিছু মাঠ experiment? পর্যায়ে এক্সপেরিমেন্ট, আমরা কিছু এগুলি খুব কংক্রিট আইডিয়া না, আমাদের নিজেদেরই কিছু ইকোনমিক অ্যাকশন, বিশেষ করে আমাদের এই জায়গায় একটা বড় জায়গা হবে আমাদের ইনফর্মাল সেক্টর, এটাই যেহেতু আমাদের এখন সবচেয়ে বড় সেক্টর। তো যেটা হচ্ছে যে একটা সেটেল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা কিছু পরীক্ষার মধ্যে দিয়ে আমরা জিনিসটা দেখতে চাই যে আসলে সেটার জন্য হইতে পারে যে আমরা ছোট ছোট একটা দুইটা পাইলটিংয়ের মতো আমাদের করার আইডিয়া মানে করা হইতে পারে, যেটা ওয়ার্কআউট করে আর কি, যেটার মধ্যে দিয়ে মানে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে হ্যাঁ 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 যেটার মধ্যে দিয়ে যে আমরা প্রপার প্রোগ্রামটা খুঁজে পাই। কারণ আমাদের রাজনীতির মূল জায়গাটা যে কেন আমাদের আলাদা দরকার হইল, কারণ এখানে একটা আমাদের অন্যান্য বামপন্থী রাজনৈতিক দল আছে এবং যাদের যে বেশিরভাগ দলের সততা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, তাদের গুডউইল, তাদের সততা গত 1-2 দশক ধরে বাংলাদেশের জাতীয় স্বার্থ প্রসঙ্গে তাদের অবস্থান। কিন্তু যেটা আমাদের মনে হয়েছে যে যেই জায়গাটায় এই শক্তিটা দূরে সরে গেছে, যে ক্ষমতার রাজনীতির যে একটা ভিজিবিলিটি থাকতে হয়, যে আচ্ছা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি এই প্রক্রিয়া বা এই থিসিসের মধ্যে দিয়ে আমি ক্ষমতায় যাব, সেই জায়গা থেকে তারা আসলে অনেক দূরে সরে গেছে। এবং ওই জায়গাটায় ওইখানেই আমাদের মনে হয়েছে যে এই আমাদের রাজনীতির মুখ্য জায়গাটা হবে যে আচ্ছা আমরা যখন যে অবস্থা থেকে এই ফাইটটা করি, এটা সবসময় যে আমরা ক্ষমতাটা নেব, এইটাই আমাদের পলিটিক্সে প্রেসার গ্রুপ হিসেবে না থেকে ক্ষমতামুখী একটা দল, আমরা ক্ষমতামুখী একটা রাজনৈতিক দল। এবং সেইটার জন্য যেই ধরনের প্রোগ্রাম তৈরি করা লাগে, যে ধরনের প্রোগ্রাম তৈরি করার মধ্যে দিয়ে আমরা নিশ্চিত হইতে পারবো যে আচ্ছা আমি এখন খুব ছোট, কিন্তু এই প্রোগ্রামটা দিয়ে আমি একটা ক্ষমতার কেন্দ্রে এবং এই দ্বন্দ্বের মধ্যে আমি পার্টিসিপেট করব এবং আমি ক্ষমতাটা নেব, ওইটা জরুরি। ওই আমার প্রোগ্রামের মধ্যে আমি যখন মনে করতে পারবো যে আচ্ছা আমি ওটা খুঁজে পাইছি, তখনই আমরা পলিটিক্যাল পার্টির দিকে যাব। কিন্তু সেটার জন্য আবার আমরা অনেক লম্বা সময় নেব এমন না, আমরা এটা দ্রুতই করতে চাই। আচ্ছা, ধন্যবাদ বাকিউল্লাহ। নতুন যেই রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রয়াস এনপিএর ঘোষণা সামনে এলো, এবং এটা বাকিউল্লাহ বললেন যে একটা কংক্রিটভাবে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই আসলে নিজেদেরকে প্রস্তুত করে একটা পুরো দমের রাজনৈতিক দল, যেটা ক্ষমতামুখী অবশ্যই, এবং যেটা আসলে হচ্ছে মানুষের জন্য কাজ করতে চায়, এবং বাংলাদেশের জাতীয় সক্ষমতা সেটা অর্থনীতি প্রশ্নে, কাঠামোগত প্রশ্নে এবং ওভারঅল মানুষের অধিকারের প্রশ্নে, এই সবগুলো প্রশ্নকে মীমাংসা করে এগোতে চায়। সেই দলটি এই জুলাই গণ অভ্যুত্থান বা এই পরিবর্তিত বাস্তবতায় নতুনভাবে সামনে এসেছে। দেখা যাক তারা বিগত সময়ে বা গেল 1-1.5 বছরে নতুনভাবে আবির্ভূত হওয়া রাজনৈতিক শক্তিগুলো থেকে কতটা নিজেদের আলাদা করে তুলতে পারে। আপনারা এই নতুন রাজনৈতিক প্রস্তাব নিয়ে আপনারা কি ভাবছেন সেটা জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে।